তোমাদের এটা সলভ করানোর আগে আমি একটা ইনফরমেশন দিই। আমি ভাবছিলাম জাহাঙ্গীরনগর মনে ভালো হয়ে গেছে, ওরা মনে হয় সেটের মধ্যে তোমার সামঞ্জস্য রাখে। কিন্তু এই সেট ছয়টা আমি দেখার পর আমার ধারণাটা বদলে গেছে যে যারা সেট ছয় পরীক্ষা দিছে তাদের জন্য আমার একটু সমবেদনা। কারণ তারা যদি সেট 2 4 পাইতো তাহলে আরও বেটার পরীক্ষা দিতে পারতো। সেট ছয় বলতে পারে স্ট্যান্ডার্ড একটা সেট আসছে। তো 2 আর 4 করার পর আমার মনে হয়েছিল বলে এইচএসির কোশ্চেন, বাট সেট ছয় করার পর আমার মনে হয়েছে যে না, এটা আসলে একটা স্ট্যান্ডার্ড অ্যাডমিশন লেভেলের কোশ্চেন। ওকে, এখানে খুব ভালো ভালো কিছু কনসেপচুয়াল কোশ্চেন আসছে। এমন না যে তোমার মানে কনসেপ্টের বাইরে কোনো কোশ্চেন আসছে, বাট মনে করো যে কনসেপ্টগুলো একটু লিস্ট ইম্পর্টেন্ট বা যে কনসেপ্টগুলো পোলাপাইন সচরাচর পড়ে না, সেরকম কনসেপ্ট থেকে ওরা কিন্তু তোমার কোশ্চেন করছে। হ্যাঁ, তাহলে ছয় সেটটা ভালো একটা সেট, তোমরা অবশ্যই এটা দেখতে পারো, এটা রেকমেন্ডেড এই সেটটা করার জন্য। এবং আমার এটা আমি জানি না এটা আসলে আমার ভুল ধারণা কি, কিন্তু সেট যত বাড়ে তত কঠিন হয় না কি, আমি জিনিসটা জানি না। ওকে, তাহলে আসো আমি তো দেখবো, আমি 6 সেট 7 সলভ করাবো, 10 সলভ করাবো, 13 সলভ করানোর চেষ্টা করব, দেখি যদি সময় পাই আমি সলভ করাবো, তখন আমি দেখবো আদৌ কি কঠিন হয় নাকি কঠিন হয় না। বাট এই সেটটা কি তোমার মনে করো অনেক তাড়াতাড়ি তোমার ভালো লাগবে, যেহেতু তোমার 40 to 45 সেকেন্ড এক একটা কোশ্চেনের জন্য পাচ্ছ। হ্যাঁ, পার কোশ্চেনের জন্য 45 সেকেন্ড যেহেতু পাচ্ছ, তাহলে খুব তাড়াতাড়ি ভাবা লাগবে। এখানে তোমার কি অনেকগুলো কনসেপ্ট একসাথে তোমার অনেক ফাস্ট ফাস্ট ভাবা লাগবে, ভাইবা স্টেপগুলো খুব তাড়াতাড়ি করা লাগবে। এক কথায় ইনসেন লেভেলের প্র্যাকটিস তোমার যদি না থাকে এবং তোমার কনসেপ্ট যদি একটু রুট থেকে যদি জানা না থাকে, তাহলে তুমি কিন্তু এই সেটটা একটু মনে করো ল্যাপস খেয়া যাবা। ওকে, তাহলে আসো আজকে আমরা আমাদের এই সেটটা শুরু করি। তাহলে আমি আগের মতোই একটু স্পিডে কথা বলবো, যতটুকু কনসেপ্ট দরকার ততটুকু করব। যদি কনসেপ্ট দিয়ে সলভ করতে পারি, আমরা অযথা কোনো শর্টকাটে যাব না, যেটা মনে করো অনেক বড়, যে না শর্টকাট পাইলে আমার খুব হেল্প হয়, আমি ওইরকম ম্যাথ শর্টকাট দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। আমরা প্রথম যে ম্যাথটা করব সেই ম্যাথটা হচ্ছে আমাদের কোনো কণা আলোর দ্রুতিতে চললে এর ভর কত হবে। আচ্ছা, তাহলে এটা সহজ, তাই না? তাহলে কোনো কণা যদি আলো দ্রুতিতে চলে তাহলে তার ভর কত হবে? ভর হবে অসীম। কী হয় বুঝলাম? এই যে খেয়াল করো, m ইকুয়ালস টু m নট রুট ওভার 1 - v² / c²। ওকে, তাহলে এখানে তোমার এই ভি এর জায়গায় কত সি বসায় দাও। এই ভি এর যেখানে সি বসাও c² / 1 - 1 = 0, অর্থাৎ এখানে কি হবে m0/0 ইনফিনিটি, অসীম। ওকে, তারপর আসো কি বলছে, ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সেকেন্ডের কাঁটার প্রান্তিক রৈখিক বেগ কত? রৈখিক বেগ চাইছে। ওকে, সেকেন্ডের কাঁটার কি চাইছে? রৈখিক বেগ কত এটা চাইছে। সহজ ম্যাথ, কঠিন ম্যাথ না। আমরা কি জানি বলো তো? আমরা সূত্র জানি যে রৈখিক বেগ ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর, ওমেগা সমান সমান কত? θ/t ইন্টু আর। আচ্ছা, একটু খেয়াল করে তা, থিটা যখন সেকেন্ডের কাঁটা সম্পূর্ণ একবার ঘুরে তখন কতটুকু অতিক্রম করে? টয়েস পাই, 360 ডিগ্রি রেডিয়ানে টয়েস পাই দূরত্ব অতিক্রম করে। এবং সময় কত নেয়? সেকেন্ডের কাঁটা সম্পূর্ণ একবার ঘুরতে সময় নেয় 60 সেকেন্ড। ইন্টু আর এর মানটা কত বলতো? এখানে আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার মানে কি? 5 সেন্টিমিটার মানে হচ্ছে 5/100 মিটার। ওকে, তাহলে আসো আমরা এখানে একটু কাটাকাটি করার চেষ্টা করি। কি হবে? 2কে 60 দিয়ে কাটলে হয় 30, 5কে 30 দিয়ে কাটলে হয় 6, তাহলে অ্যান্সার হবে π/600। তাহলে π/600 মিটার পার সেকেন্ড, π/600 মিটার পার সেকেন্ড। এই যে দেখো গ নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। তারপরটা কি বলছে? তারপরটা বলছে তোমার 2 নিউটন মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিংকে শিথিল অবস্থা থেকে, শিথিল মানে হচ্ছে সাম্যাবস্থার, হ্যাঁ, তাহলে শিথিল অবস্থা থেকে 0.1 মিটার সংকুচিত করা হলো। এই অবস্থায় স্প্রিংটির ভিতর শক্তি কত জুল? তাহলে এটাও সহজ, শক্তি কত জুল? বিভব শক্তি কত জুল। ওকে, তাহলে আসো তোমার 0.1 মিটার সংকুচিত করতে যেই পরিমাণ শক্তি স্টোর হবে, 0.1 মিটার প্রসারিত করতে কি একই পরিমাণ শক্তি স্টোর হবে। এবং আমরা সেই শক্তির মানটা জানি, ইপি ইকুয়ালস টু হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। হাফ কে এর মান কত বলো? 2। ওকে, ইন্টু এক্স স্কোয়ার 0.1 হোল স্কোয়ার, 2 যদি কাটা হয় 0.1 হোল স্কোয়ার মানে হচ্ছে 0.01। ওকে, বুঝতে পারলাম। এগুলো তো খুব সহজ ম্যাথ লাগতেছে আমার কাছে। তাহলে 0.01। আচ্ছা, তারপর কি বলছে? ব্যতিচার এক ধরনের, ব্যতিচার কিন্তু এক ধরনের উপরিপাতন ভাইয়া, ব্যতিচার কিন্তু এক ধরনের উপরিপাতন। তোমাদের কি মনে আছে যে তোমার ধ্বংসাত্মক গঠনমূলক ব্যতিচার কীভাবে সৃষ্টি হয়? আশা করি মনে থাকার কথা। যখন দুটা তরঙ্গ, হ্যাঁ, দুটো আলো তরঙ্গ একসাথে উপরিপাতিত হয়ে সমদশে মিলিত হবে তখন এই কি গঠনমূলক সৃষ্টি হয়, এবং যদি বিপরীত দশে মিলিত হয় তাহলে কি ধ্বংসাত্মক সৃষ্টি হয়। তাহলে কি উপরিপাতন, তরঙ্গের উপরিপাতনের ফলে কিন্তু আমাদের ব্যতিচার সৃষ্টি হয়, এই জন্য তোমার কি উপরিপাতন হবে।
তারপরেরটা কি বলছে, বলছে কোন একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন 6.93 ইন্টু 10⁹ ইয়ার হলে এর গড় জীবন কত? আমরা কিন্তু সূত্রগুলো জানি, আগে একটু আমি তোমাকে সূত্রটা বুঝাই। যেমন দেখো, আমরা জানি হচ্ছে টি হাফ ইকুয়ালস টু লন 2 ডিভাইডেড বাই ল্যামডা, এবং আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু 1/টাউ বা টাউ ইকুয়ালস টু 1/ল্যামডা, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে বলতেই পারি অথবা এই যে টাউ ইকুয়ালস টু 1/ল্যামডা, এটা হচ্ছে আমার গড় জীবন। ওকে, তাহলে আমি কি লিখতে পারি না যে টি হাফ ইকুয়ালস টু লন 2 1/ল্যামডা মানে কত ভাইয়া? টাউ। ওকে, তাহলে টি হাফের মানটা কত বলো তো? এখানে টি হাফের মানটা আমি যদি বসাই, দেওয়া আছে 6.93 ইন্টু 10⁹ ইকুয়ালস টু লন 2। তোমরা সবাই কিন্তু লন 2 এর মান জানো, তাই না? তোমরা সবাই কিন্তু লন 2 এর মান কিন্তু জানো, আমি কিন্তু এটা ধরে নেব। হ্যাঁ, না জানলে এটা কিন্তু অ্যাডমিশন স্টুডেন্ট হিসাবে কিন্তু খুবই লজ্জাজনক। হ্যাঁ, এগুলোর মান কিন্তু মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে লন 2 এর মান হচ্ছে 0.693। ওকে, 0.693 ইন্টু টাউ। ওকে, তাহলে আসো আমি একটু করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এখানে 0.693 আছে, এখানে 6.93 আছে। ভাইয়া, আমি দশমিককে যদি এক ঘর ডানে নেই, তাহলে আমরা কি করছিলাম মনে আছে? দশমিককে এক ঘর ডানে নিলে কি হবে? পাওয়ার তোমার এক ঘর কমে যাবে। তাহলে এখানে কত? 0.693 ইন্টু 10⁻0 ছিল। আমি দশমিককে এক ঘর ডানে নিলে পাওয়ার কি হবে? 10⁻1 হবে। তাহলে 6.93 ইন্টু 10⁻1। আচ্ছা, 10⁻1 মানে কত? 1/10 ইন্টু টাউ। 6.93 কাটা 10কে তুমি 10⁻9 ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে 10⁻10। তাহলে এখানে টাউয়ের মানটা হবে 10⁻10। ওকে, এত ইয়ার হবে। এখানে কি অ্যান্সার আছে? এখানে তো এই অ্যান্সারটা নাই, 10⁻10। ওকে, তাহলে আমি আমার করায় কনফিডেন্ট। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা নাই। ওকে, তাহলে এখানে যদি অ্যান্সার নাই, তাহলে এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার, এটা তুমি রেখে দাও। আশা করি এখানে তোমাকে নাম্বার দিয়ে দিবে। তারপর কি বলছে একটি রেফ্রিজারেটরের শীতল আধার থেকে, আচ্ছা শীতল আধার থেকে 400 জুল তাপ গ্রহণ করছে। আচ্ছা, শীতল আধার থেকে 400 জুল তাপ গ্রহণ করছে এবং উষ্ণ আধারে 800 জুল তাপ শক্তি বর্জন করছে। রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ কত? আচ্ছা, কার্য সম্পাদন সহগ বা কপ, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এটা কি মনে আছে তোমাদের? কিভাবে নির্ণয় করতে হয়? মনে আছে? সিওপি ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই W। ওকে, যেখানে তোমার Q2 মানে কি মনে আছে? Q2 মানে হচ্ছে তোমার গৃহীত তাপ, তাই না? এটা হচ্ছে আমাদের গৃহীত তাপ। হ্যাঁ, বা তোমার কোল্ড কম্পার্টমেন্টের তাপ, ঠিক আছে? এটা হচ্ছে কোল্ড, এটা আমাদের কি কোল্ড। হ্যাঁ, আচ্ছা, তারপর এই W সমান কি মনে আছে? W সমান ছিল হচ্ছে আমাদের Q1 মাইনাস Q2, তার মানে বর্জিত তাপ মাইনাস গৃহীত তাপ। যেখানে Q1টা কি, এই যে Q1টা আছে, এই Q1টা কিন্তু তোমার কি, এই Q1টা কিন্তু আমাদের বর্জিত তাপ। ওকে, বর্জিত তাপ। তাহলে Q1 থেকে Q2 বাদ দাও, তাহলে দেখো 800 জুল তাপ শক্তি বর্জন করে, তাহলে 800 থেকে 400 বাদ দিলে এটা কত থাকবে? 400। তাহলে এখানে আসো করে ফেলে, Q2 এর মান কত? 400, বর্জিত তাপ 400, W এর মান কত? 400, তোমার COP এর মান হচ্ছে 1। তাহলে অ্যান্সার কত আমাদের? এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 1, অ্যান্সার 1। বুঝতে পারলাম, তাই না? তারপর কি বলছে? তারপর আমাদের বলছে এখানে কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ করলে তার অণুগুলোর RMS কত গুণ বৃদ্ধি হবে? দেখো, আমাদের CRMS ইকুয়ালস টু √3RT ডিভাইডেড বাই M, অর্থাৎ CRMS কিন্তু তোমার তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, তাই না? তাহলে কেলভিন স্কেলে 4 গুণ করলাম, কেলভিন স্কেলে কয় গুণ করলাম? তাহলে 4 গুণ করছো, তাহলে এখানে 4 বসায় দাও তো। এখানে √4 যদি বসাও তাহলে তোমার কত আসবে? 2 আসবে। অর্থাৎ বেগ কত গুণ বৃদ্ধি করতে হবে? CRMS 2 গুণ বৃদ্ধি করতে হবে। দেখছো, আমাদের এই ম্যাথগুলো কিন্তু করা লাগে না, সমানুপাতিক সম্পর্ক দিয়ে আমরা কিন্তু এগুলো কিন্তু ইজিলি বুঝতে পারি, তাই না? তাহলে √4 মানে হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে দ্বিগুণ। তারপর কি বলছে? 6.6 ইলেকট্রোভোল্ট শক্তি বিশিষ্ট 6.6 ইলেকট্রোভোল্ট শক্তি বিশিষ্ট ফোটনের কম্পাঙ্ক কত? ফোটনের কম্পাঙ্ক চাইছে। আচ্ছা, তাহলে ফোটনের শক্তি কি? ফোটনের শক্তির সূত্র কি আমি জানি? অ্যান্সার হচ্ছে জানি। কীভাবে জানি বলো তো? ফোটনের শক্তি হচ্ছে ইকুয়ালস টু HF, তাই না? তাহলে E এর মান, আচ্ছা F এর মান বের করতে বলছে, E/H। E এর মানটা কত? E এর মানটা দিয়েছে ইলেকট্রোভোল্ট 6.63। দেখো এখানে কিন্তু পার সেকেন্ড, তার মানে হার্টস,
এসআই এককে দিছে, ইলেকট্রোভোল্ট কিন্তু এসআই একক না, জুড়ে নিতে হবে। ওকে, তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 ডিভাইডেড বাই এইচ এর মান কত মনে আছে? 6.63 ইন্টু 10 ইনভার্স 34, 6.63 ইন্টু 10 ইনভার্স 34, 6.63 কাটা 1.6 থাকে ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো তো কি কি এখানে থাকে। এখানে থাকে হচ্ছে তোমার প্রথমত থাকে হচ্ছে -19 প্লাস 34 19, 29 6 35, তাই না? 29 30 31 34 আসছে, তার মানে 15, 34 থেকে 19 বাদ দিলে কত থাকে? 15 থাকে, তাই না? তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 15 অ্যান্সার। তাহলে এখানে কত হবে? এখানে দেখো এটা করলে কত আসে? 15 আসে। তাহলে এই যে এটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। ওকে, তারপর কি বলছে এখানে? তারপর বলছে একটি স্টিলের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, ক্ষেত্রফল দিছে, তাহলে ক্ষেত্রফল কত দিছে? 1 মিলিমিটার স্কোয়ার দিছে। তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করতে আমি তোমাদের কিন্তু বলছিলাম যে দৈর্ঘ্য যখন দেখবা যে পার্সেন্টেজে পরিবর্তন হচ্ছে, ওইটা হচ্ছে বিকৃতি, তাই না? ওইটাকে আমরা বিকৃতি ধরে নেব না, ওইটা আসলে বিকৃতিই হয়। ওকে, তাহলে 1% বৃদ্ধি, এটা তোমার বিকৃতি দিছে। বলছে তোমার এত বৃদ্ধি করতে প্রয়োজনীয় বল কত হবে? আচ্ছা, প্রয়োজনীয় বল কত হবে, তাইলে এটা কিন্তু আমরা করতে পারি, এমন না যে এটা কঠিন। ওকে, তাহলে প্রয়োজনীয় বল কত হবে? আমরা জানি y ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। তার মানে পীড়ন মানে কি ভাইয়া? f বাই a, আর বিকৃতি মানে আমি বিকৃতি এভাবে ধরি, তাইলে f বাই a ইকুয়ালস টু y ইন্টু বিকৃতি, অর্থাৎ f ইকুয়ালস টু y ইন্টু a ইন্টু বিকৃতি, তাই না? তাইলে আমি যদি একটু এখানে মানগুলো একটু বসায় দেই, y এর মান কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এর মান কত? 1 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, 1 ইন্টু 10 ইনভার্স 6 মিটার স্কোয়ার। এটা আমি তোমাদের কিন্তু বারবার কিন্তু লিখে দিই কিন্তু জিনিসটা, ওকে, যাতে মুখস্থ হয়ে যায়, যাতে দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। 1 মিলিমিটার স্কোয়ার ইকুয়ালস টু 10 ইনভার্স 6 মিটার স্কোয়ার। ওকে, 10 ইনভার্স 6 মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর খেয়াল করো এখানে, তাহলে এটা বসায় ফেললাম। বিকৃতি কত? 1% না, 1 মানে হচ্ছে 1/100, বা আমি এভাবে বলতে পারি যে 1 ইন্টু 10 ইনভার্স 2। তারপর দেখো ম্যাথটা আমি একটু করে ফেলি। হ্যাঁ, ম্যাথটা আমি একটু এখানে করে ফেলি। দেখো এত কিছু তো লিখবো না, তোমরা ডিরেক্ট কি না এখান থেকে লেখো। যাদের মনে আছে তাদের তো ডিরেক্ট এই 3 নম্বর সূত্রটাই মনে আছে, যাদের মনে নাই তারা একটু ভেঙে করো, অত বেশি সময় লাগবে না, কথা বিশ্বাস করতে পারো, ঠিক আছে? 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। আমি তো কথা বলতেছি তাই অনেক সময় লাগতেছে, তোমাদের এত সময় লাগবে না। ওকে, তাহলে y এর মানটা কত? দেখো এখানে আছে 4 ইন্টু তোমার কি আছে দেখো এখানে 10 টু দি পাওয়ার 11 মাইনাস 6 মাইনাস 2, 11 থেকে মাইনাস 8 বাদ দিলে হচ্ছে 3, 4 ইন্টু 10 কিউব, 4 ইন্টু 10 কিউব। আশা করি বুঝতে পারছো। তারপর একটা কি বলছে? দুটি ভেক্টর রাশি ডট গুণফল 6 এবং ক্রস গুণফলের মান 2√3। আচ্ছা, ডট গুণফল 6 একটু বিস্তারিত করায়, তারপর একটা শর্টকাট শিখিয়ে দিব। হ্যাঁ, এবং ক্রস কোনো শর্টকাট না, এটার শেষে যে অ্যান্সারটা আসবে সেটাই শর্টকাট। ক্রস গুণফলের মান 2√3, এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা আসো তো, ক্রস গুণফলের মান দিছে a ক্রস b সমান সমান আমরা বলতে পারি ab সাইন থিটা। ওকে, আর a ডট b সমান সমান ab কস থিটা। এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, আমি যদি 1/2 দেই, তাহলে আস্তে আস্তে কি জানো, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে tan থিটা ইকুয়ালস টু a ক্রস b ডিভাইডেড বাই a ডট b। দেখো এগুলো তোমার অনেক আসে, এই ম্যাথগুলা তোমার অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে, তো এটা ডিরেক্ট মনে রাখবা, ঠিক আছে? যখন দেখবা ক্রস গুণফলের মান কত, ডট গুণফলের মান কত, তখনই মনে রাখবা যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ক্রস ডিভাইডেড বাই ডট। বুঝতে পারলাম? আরেকবার বলি, যদি ক্রস গুণফলের মান দেওয়া থাকে, ডট গুণফলের মান দেওয়া থাকে, মধ্যবর্তী কোণ চাইছে, কি করবা? tan থিটা ইকুয়ালস টু ক্রস ডিভাইডেড বাই ডট। আচ্ছা, যদি এটা বুঝতে পারি তাহলে আসো এখানে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, ক্রসের মানটা কত? ক্রসের মান হচ্ছে 2 ডিভাইডেড বাই √3, ডটের মান কত? শুধু √3। ওকে, তাই না? দেখো √3 তো দিছে, সরি √3 দেয় নাই, দিছে 6, তাহলে 2কে 6 দিয়ে কাটলে হয় হচ্ছে শুধু 3। তাহলে আমরা কিন্তু এখানে সবাই জানি √3/3, এই যে দেখো এখানে √3/3, এটা মানে কিন্তু 1/√3। ওকে, যেমন এই যে √2/2, এগুলো মনে রাখবা, 1/√2, এগুলো কাজে লাগবে, ঠিক আছে? অনেক সময় তোমরা কি 1/√3 এর মান কিন্তু জানো, কিন্তু √3/3 যে 1/√3 এটাই আসলে ভুলে যাও, প্রেসারে ভুলে যাও, স্বাভাবিক হইতে পারে, এগুলো মনে রাখবা। তাহলে √3/3 1/√3,
tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি। অ্যান্সার আমাদের 30 ডিগ্রি। তারপর কি বলছে? তারপর আমাদের বলছে একটি কার্বন ডাই অক্সাইড লেজার এক্স অভিমুখে একটি কি বলছে এটা তো তোমার মনে হয় একটি তমে সাইন সদৃশ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিঃসরণ করছে। আচ্ছা, বুঝতে পারছি, তোমার একটা তড়িৎ চুম্বক তরঙ্গ কোনো এক জায়গায় নিঃসরণ হয়েছে, ঠিক আছে, আমরা এতটুকু ধরে নিই, আমাদের অত কিছু পড়া দরকার নেই। দেখো এখানে কি বলছে, এ তরঙ্গের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র, দেখো তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে দিচ্ছে, এই তরঙ্গের সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র ই নটের মানটা দিয়ে দিচ্ছে, আমাদের এটা দরকার, ঠিক আছে। আর বলছে সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র বি নটের মান কত। আচ্ছা, সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র এর মানটা কত, ওকে, তাহলে সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র এর মানটা কত এটা আমরা বের করবো। তাহলে এটা বের করা সহজ, এটাও কি তোমার বইয়েরই কিন্তু সূত্র কিন্তু, তাই না? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সি ইকুয়ালস টু ই নট ডিভাইডেড বাই বি নট, অর্থাৎ বি নট ইকুয়ালস টু ই নট ডিভাইডেড বাই সি। এখানে ই নটের মান কত? এখানে ই নটের মান হচ্ছে 1.5, দেখো মেগা ভোল্ট পার মিটার দেওয়া আছে, অর্থাৎ 10⁶। মেগা থেকে আমি যদি জাস্ট নর্মাল ভোল্ট পার মিটারে নিই তাহলে 10⁶ দিয়ে গুণ করতে হবে। সি এর মান কত? 3 × 10⁸। ওকে, তাহলে এখানে কত পাই ভাই বলো তো? 1.5 কে 3 দিয়ে কাটলে কত হয়? 2। ওকে, তাহলে এখানে কত পাই দেখো তো? 1/2 × 10⁶ - 8, অর্থাৎ 0.5 × 10⁶। 6 থেকে 8 বাদ দিলে কত হয়? 6 থেকে 8 বাদ দিলে হয় -2। এখানে দেখো তো অ্যান্সারটা কত আসে, দেখো এখানে তোমার অ্যান্সারটা আসে হচ্ছে, এখানে দেওয়া নাই তাহলে 5 আছে, একটু কি খেয়াল করতে পারো এখানে? এখানে দেখো তো 5 মানে কি, এখানে দশমিকটা না, তাহলে দশমিক আমি এক ঘর ডানে যদি নেই তাহলে পাওয়ার কি 1 বেড়ে যাবে, তাহলে সরি 1 কমে যাবে, তাহলে 5 × 10 -2 -1 10⁻3। দশমিক ডানে নিলে পাওয়ার কমে, দশমিক বামে নিলে পাওয়ার বাড়ে। ওকে, -2 ছিল, -1 কমায় দিছি, -3। অ্যান্সার হচ্ছে এত। ওকে, অ্যান্সার হচ্ছে তোমার এত। তারপর কি বলছে? তারপর কি বেশি স্পিডে কথা বলতেছি, অভ্যস্ত করে নাও, এটা অনেক বেশি দরকার। যখন তুমি অফলাইন কোচিং করতে যাবা, দেখো তখন তোমার 2 বছরের পড়া কিন্তু 3 মাসে তোমাদের পড়ায় দিবে, তাই না? বা তোমার 3 মাসে কি অনেক ফাস্ট পড়াবে। তখন এই কথার সাথে যদি অভ্যস্ত না হও, তোমার মনে করো ওইখানে যা একটু ভেজালে পড়ে যাবা। তাই এই তাড়াতাড়ি কথার সাথে অভ্যস্ত হয়ে নাও। আচ্ছা, তারপর কি বলছে? বলছে তোমার 40 নিউটন বল 7 কেজি ভরের একটি বস্তুর উপর 12 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তন, দেখো এখানে বলছে বেগের পরিবর্তন, বাট এখানে যে তোমার এককটা দিয়ে দিছে এটা কিন্তু ভরবেগ বলছে, তাহলে এখানে একটু ঝামেলা করে ফেলছে না ওরা, একটু ঝামেলা করে ফেললো না? তাহলে এখানে আমরা কোনটা নির্ণয় করব? এখানে আমরা ভরবেগ নির্ণয় করি, কারণ আমার মনে হয় না বেগের পরিবর্তন 400-500 রেঞ্জে হবে। বেগের পরিবর্তন তো 50-60 হওয়ার কথা, মানে কম হওয়ার কথা, যেহেতু এগুলো দেখে মনে হচ্ছে। আসো তাহলে আমরা করে ফেলি ম্যাটটা কঠিন কিছু না। বলছে কি ভরবেগের পরিবর্তন, তাহলে আমরা এটা বলতে পারি Ft = mv - u, বা ওই যে Ft = এটা মানে তো ডেল পি, এটাই বের করতে বলছে। এফ এর মান 40, টি এর মান কত 12 = ডেল পি, 4 × 48 480 ডেল পি এর মান। অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে 480 কেজি/মিটার/সেকেন্ড। ওকে, তারপর কি বলছে? তারপর একটা বলছে হচ্ছে আমার একটি ধনাত্মক চার্জ থেকে সর্বোচ্চ কত সংখ্যক তড়িৎ বলরেখা বের হয়। দেখো যারা বেসিক পারো না, বা যারা মনে করো গাউসের সূত্র, তড়িৎ ফ্লাক্স এগুলো স্কিপ করছে, এগুলো তারা কিন্তু এটা পারবা না। আমরা জানি কি জানি? আমরা জানি তড়িৎ ফ্লাক্স। আমি একটু কনসেপ্টটাকে বুঝাই, একটু বেসিকটা বুঝাই। তড়িৎ ফ্লাক্স যাকে আমরা ফায়দার প্রকাশ করি, তাই না? এটা কিন্তু কার সমানুপাতিক জানো? তড়িৎ বলরেখা সমানুপাতিক। তার মানে বলছে তড়িৎ বলরেখা বের হবে, সর্বোচ্চ কত তড়িৎ বলরেখা বের হবে। তাহলে আমি কি বলতে পারি না, যদি তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হয় তাহলে তড়িৎ বলরেখা সর্বোচ্চ হবে, আমি তড়িৎ ফ্লাক্সের মানটা বের করবো। ওকে, এবং আমরা কিন্তু জানি যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কি? তড়িৎ ফ্লাক্স এই যে ফাই ইকুয়ালস টু, এটা সমান হবে হচ্ছে তোমার কিউ এন ক্লোজ মানে হচ্ছে তুমি, এটা হচ্ছে গাউসের সূত্র, আমি লিখে দিচ্ছি তোমাকে, ধরো আমি তোমাকে লিখে দিচ্ছি জিনিসটা। এটা হচ্ছে কিউ এন ক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। হ্যাঁ, এই যে সূত্রটা, এটা হচ্ছে আমাদের গাউসের সূত্র। তোমাদের
বই দেখবা গাউসের সূত্র সুন্দরভাবে আছে। কিউ এনক্লোজটা মানে কি ভাইয়া, দেখো আমি কি করি, একটা যে চার্জের একটা যে ক্ষেত্র থাকে বা তোমার যেই চার্জ যে জায়গাটায় থাকে সেই জায়গায় আমি একটা তল বিবেচনা করে নিই, বুঝতে পারছো? ওই তলের মধ্যে যত চার্জ থাকে সেই চার্জগুলোকে আমি কি বলি, আবদ্ধ চার্জ। ওই তলের ভেতর আবদ্ধ চার্জ, বুঝতে পারছো? এর আশেপাশে অনেক চার্জ থাকতে পারে, বাট আমি তলে যতটুকু চার্জ আবদ্ধ করছি সেটাকেই বলা হচ্ছে আবদ্ধ চার্জ ওই তলের মধ্যে, অথবা কিউ এনক্লোজড, বুঝতে পারছো? এই হচ্ছে সেই কিউ এনক্লোজড ডিভাইডেড বাই কি, এপসাইলন নট। এটা হচ্ছে আমাদের গাউসের সূত্র। আচ্ছা, এখানে তোমাকে কি বলছে দেখো, একটি ধনাত্মক চার্জ থেকে, তোমাকে কিন্তু এখানে একটা হিন্টস দিয়ে দিচ্ছি, এখানে একটা ধনাত্মক চার্জ, তার মানে ধনাত্মক চার্জ হচ্ছে একটা। তাহলে খেয়াল করো তো, তাহলে আমি কি এখানে বলতে পারি না যে ফাই ইকুয়ালস টু কি, একটা ধনাত্মক চার্জ, তার মানে কিউ এনক্লোজ। তাহলে এই পর্দা বা এই চাদরের মধ্যে বা এই তলের মধ্যে যে আবৃত আছে সেটা কয়টা চার্জ, একটা চার্জ, অর্থাৎ একটা চার্জকে গাউসিয়ান তলে রেখে দিছে, বুঝতে পারলাম? ওকে, তাহলে 1/ε0। তাহলে ফায়ার মান, একটা চার্জের জন্য ফায়ার মান কি, এটাই হবে, এর থেকে বেশি সম্ভব না। তাহলে ফায়ার মান যদি 1/ε0 হয়, তাহলে অবশ্যই তড়িৎ বলের কত হবে, 1/ε0। তাহলে এখানে অ্যান্সার কত, 1/ε0 সংখ্যক। আশা করি বুঝতে পারছো। তারপর কি বলছে, দুটি সুসংগত আলোক উৎসের প্রাবল্যের অনুপাত 9:4। দেখো, আলোক উৎসের প্রাবল্যের অনুপাত, আচ্ছা প্রাবল্য বলতে এখানে কোন প্রাবল্য বলছে বলো তো? এটা কি তড়িৎ প্রাবল্য বলছে? জি না, এটা ইন্টেন্সিটি বলছে, ইন্টেন্সিটি, ঠিক আছে, তীব্রতা, হ্যাঁ তীব্রতা বা প্রাবল্য যাই বলো, ইন্টেন্সিটি। আয়ের মান বলছে আই, এটা হচ্ছে আমাদের আই, প্রাবল্য। এবং আমরা জানি হচ্ছে আই সমানুপাতিক এ স্কোয়ার। ওকে, এটা কিন্তু আমরা জানি। ওকে, আই সমানুপাতিক এ স্কোয়ার, অর্থাৎ বিস্তারের বর্গের সমানুপাতিক হচ্ছে তোমার তীব্রতা। তাহলে বলছে প্রাবল্যের অনুপাত 9:4 দিয়ে দিচ্ছে, প্রাবল্যের অনুপাত দিয়ে দিছে 9:4। আমাকে বলছে ব্যতিচার পরীক্ষায় এসব ব্যবহার করলে চরম ও অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত কত হবে। দেখো কত কনসেপচুয়াল একটা কোশ্চেন। আমি জানি না যে তোমাদের এই কোশ্চেনটা পরীক্ষার হলে মাথায় আসবে নাকি। যখন এই দেখবা যে একটু প্যাচ লাগতেছে, হ্যাঁ ট্রাই করতে যাবা না, পরে ট্রাই করো, অন্যগুলো দাও, হ্যাঁ অন্যগুলো দাও, বেশি বেটার। দেখো এইটা তোমার যদি ভালো মতো বেসিকটা যদি বুঝে থাকে, ঠিক আছে, ওই যে শুধুমাত্র সূত্র, তোমরা যারা যারা এইচএসসিতে শুধুমাত্র ব্যতিচার বা অপবর্তনের সূত্র মুখস্থ করছো, বেসিক না পড়ে সমদশা বিপরীত দশা কেন তোমার ধ্বংসাত্মক গঠনমূলক ব্যতিচার হয় এগুলো না পড়ে যারা ডিরেক্ট সূত্র পড়ছো তারা এই কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। যারা একটু বইটা খুঁটা খুঁটে দেখায় দেখায় পড়ছো বা বেসিক থেকে পড়ছো এবং খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তারা এই ম্যাথটা বলতে পারো 15-20 সেকেন্ডেই করে ফেলতে পারবা। ওকে, আমি তার 15-20 সেকেন্ডে করবো না, আমি তোমাদের যে স্টেপগুলো দেখাবো সেই স্টেপগুলোই তুমি অনেক ফাস্ট করতে পারবা। ওই স্টেপগুলোই দেখবা করতে কোনো কথা ছাড়া 15-20 সেকেন্ডই লাগে, বুঝতে পারছি? তাহলে আসো আমি একটু বেসিকটা তোমাকে বুঝাই। হ্যাঁ, এখানে তোমাকে প্রথমে কি বলছে, হ্যাঁ প্রথম হচ্ছে প্রাবল্যের অনুপাত। তাইলে আমি প্রাবল্যের অনুপাত থেকে, ও আচ্ছা দাঁড়াও, এই ম্যাথটা করানোর আগে আমি তোমাকে আরেকটা জিনিস বুঝাই, আরেকটা বেসিক বুঝাই। আরেকটা বেসিক কি জানো? আরেকটা বেসিক হচ্ছে আমাদের ভাইয়া গঠনমূলক ব্যতিচার কীভাবে সৃষ্টি হয়, মনে আছে? গঠনমূলক ব্যতিচার, একবারে রুট থেকে যদি আসি, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয় যদি দুইটা তরঙ্গের সমদশা সম্পন্ন, তোমার দুটা তরঙ্গ যদি একসাথে উপরিপাতিত হয়, সমদশা সম্পন্ন দুটা তরঙ্গ যদি একসাথে উপরিপাতিত হয় তাহলে আমার কি হয়, গঠনমূলক ব্যতিচার হয়। এবং গঠনমূলক ব্যতিচারে বিস্তার কি হয়, সর্বোচ্চ হয়। আমি যদি বলি ধ্বংসাত্মক ব্যতিচারে কি হয়, ধ্বংসাত্মক ব্যতিচারে কি হয়, বিপরীত দশা সম্পন্ন দুটা তরঙ্গ যদি একে অপরের সাথে মিলিত হয় বা বিপরীত দশা সম্পন্ন কোনো তরঙ্গের বিপরীত দশা সম্পন্ন বিন্দুগুলো যদি একে অপরের সাথে মিলিত হয়, ওইখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয় এবং ধ্বংসাত্মক ব্যতিচারে বিস্তার কিন্তু সর্বনিম্ন থাকে। ওকে, গঠনমূলক ব্যতিচারে আমার বিস্তার থাকে সর্বোচ্চ, এবং সর্বোচ্চ বিস্তারকে আমরা বলি হচ্ছে A1 + A2। আমি A1 আর A2 দুটা তরঙ্গ ধরে নিছি, তরঙ্গের বিস্তার ধরে নিছি। আর যখন আমার ধ্বংসাত্মক হবে, এই ধ্বংসাত্মকটা কি হয় বলো তো, এ মিনিমাম হবে হচ্ছে A1 - A2, অর্থাৎ যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ দিব, বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হওয়া। ওকে, আর এখন আমরা যদি ম্যাথটা করতে চাই, তাহলে খেয়াল করো ম্যাথটা এখন করবো কীভাবে। ম্যাথের স্টেপগুলো কঠিন না। তাহলে প্রাবল্যের অনুপাত দিছে, তাহলে তোমাকে দিছে হচ্ছে I1 / I2, এটা হচ্ছে 9:4। এটা সমান সমান আমি কি বলতে পারি, A1 স্কোয়ার / A2 স্কোয়ার। ওকে, তাহলে একটু বলতে পারবা A1 / A2 সমান সমান কত হবে? যদি রুট যদি করে দাও এটা হবে 3/2। তাহলে আমি কি বের করে নিলাম, A1 আর A2 বের করে ফেললাম। এখন তোমাকে কি বলছে, তোমাকে বলছে হচ্ছে, দেখো তোমাকে কি বলছে, এসব ব্যবহার করলে চরম ও অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত। ঠিক আছে, তাহলে চরম বিন্দু কখন পাবা, চরম বিন্দু পাবা যখন দুইটা
তরঙ্গ সমাদশে মিলিত হবে, অর্থাৎ যখন বিস্তার সর্বোচ্চ তখন পাবা চরম বিন্দু, যখন বিস্তার সর্বনিম্ন তখন কি পাবা অবম বিন্দু। ওকে, তাহলে আমি সর্বোচ্চ বিস্তার আর সর্বনিম্ন বিস্তার বের করি। তাহলে আমি যদি উপরে যদি যোজন বিয়োজন করে দিই তাহলে দেখো কি হবে, a1 প্লাস a2 a1 মাইনাস a2, অর্থাৎ তোমার 3 আর 2 5, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আমার কিন্তু এখানে আমি কি পেলাম দেখো, এখানে আমি একটু লিখি, a ম্যাক্সিমাম a মিনিমাম ইকুয়ালস টু 5:1, বাট আমাকে কিন্তু কি চাইছে, প্রাবল্যের অনুপাত চাইছে। তাহলে আবার আমরা সেম জিনিসটাই করতে পারি যে প্রাবল্য হচ্ছে এর বর্গের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে আমি যদি এই বিস্তারকে যদি বর্গ করি তাহলে আমি কি প্রাবল্য পাবো? তাহলে আমাকে বলছে কি চরম আর অবম বিন্দুর প্রাবল্য, অর্থাৎ ম্যাক্সিমাম বিস্তার এবং মিনিমাম বিস্তারের প্রাবল্য বের করতে বলছে। তাহলে এটাকে আমি যদি স্কোয়ার করে দেই তাহলে আমি পাবো হচ্ছে আই ম্যাক্স আই মিনিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম হচ্ছে চরম, মিনিমাম হচ্ছে অবম। তাহলে কত পাবো, 25 ডিভাইডেড বাই 1, 25:1। আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারলাম। 25:1, আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারলাম। এখানে অ্যান্সার কি আছে? অ্যান্সার আছে, দেখো 25:1। বুঝতে পারছো তো এই ম্যাথটা? যদি বুঝতে না পারো ম্যাথটা আরেকবার দেখো, ইনশাল্লাহ বুঝে যাবা। ওকে, তারপর কি বলছে? তারপর বলছে আর দৈর্ঘ্যের কোনো বস্তুর উপর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্যের পরিবর্তন আর হয়, তার মানে এখানে কি আছে, এখানে তোমার কি আছে, মনে করো এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? এই যে বস্তু আছে, এই বস্তুর তোমার দৈর্ঘ্য হচ্ছে আর। এখন তুমি কি করবা, বল প্রয়োগ করার পর এর দৈর্ঘ্যের আর পরিমাণ পরিবর্তন করবা। আমি ধরে নিলাম যে তুমি আর পরিমাণ পরিবর্তন মানে আর পরিমাণ বৃদ্ধি করছো, কমাইতেও পারো, আমি ধরে নিলাম বৃদ্ধি করছি, ঠিক আছে? তাহলে বলতো কতটুকু বৃদ্ধি করছে, এখানে আর পরিমাণ বৃদ্ধি করছি, এখানে আর পরিমাণ বৃদ্ধি করছে। বলছে দৈর্ঘ্য বিকৃতি কত, তাইলে আমরা কি জানি দৈর্ঘ্য বিকৃতি, তাহলে বিকৃতি সমান সমান হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, অর্থাৎ আর আর ইনভার্স। দেখো তো এখানে অ্যান্সারটা আছে নাকি, এখানে অ্যান্সারটা আছে নাকি? অ্যান্সার হচ্ছে আর আর ইনভার্স। বুঝতে পারছি? দেখো কঠিন না কিন্তু, ম্যাথ কিন্তু খুবই সহজ, ঠিক আছে? একটু মনোযোগ দিয়া ম্যাথগুলা করতে হবে বা দেখতে হবে। তারপর কি বলছে, একটি চাকার ভর 5 কেজি, একটি চাকার ভর আমাদের 5 কেজি, এবং কি বলছে এখানে চক্রগতির ব্যাসার্ধ 0.3 মিটার। চক্রগতির ব্যাসার্ধ 0.3 মিটার হলে চাকাটির জড়তার ভ্রামক কত? চাকাটির জড়তার ভ্রামক ভাইয়া কত? তাহলে আসো আমরা জড়তার ভ্রামকের সূত্র তো জানি, এখানে আমরা তো জড়তার ভ্রামকের সূত্র জানি, I ইকুয়ালস টু এম ইন্টু কে স্কোয়ার। কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, এম হচ্ছে বস্তুর ভর। তাহলে এখানে এম এর মান কত 5 ইন্টু কে এর মান কত 0.3 স্কোয়ার, তাই না? তাহলে 0.3 স্কোয়ার করলে কত হয় বলো তো? এখানে তোমার এম ইন্টু কে স্কোয়ার না, তাহলে 0.3 স্কোয়ার, তাহলে 0.3 ইন্টু 0.3, এটা আমি করি। তাহলে দেখো 0.3 স্কোয়ার মানে 0.3 ইন্টু 0.3। তাহলে দেখো তো এভাবে আমি করি, দেখো 3 5 15, 3 15 45, তাহলে 45। ভাইয়া দেখো তো কয় ঘর পর দশমিক আছে, দেখো 3-এর 1 ঘর আগে দশমিক, 3-এর আরেক ঘর আগে দশমিক, মোট 2 ঘর পর দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর পর আমি যদি দশমিক বসাই তাহলে 0.45, 0.45। তাহলে এখানে আনসার হচ্ছে 0.45 কেজি পার মিটার স্কোয়ার। আশা করি বুঝতে পারছি। কি করলাম, 0.3 হোল স্কোয়ার করাটা একটু টাফ, তাহলে 0.3 ইন্টু 0.3 নিয়ে নিলাম, তাহলে 3 5 15, 3 15 45। ওকে, তারপর দেখলাম কি 2 ঘর পর দশমিক আছে, এই যে 3-এর 1 ঘর পর, এখানে 3-এর 1 ঘর পর, মোট 2 ঘর পর দশমিক আছে, 45-এর 2 ঘর পর দশমিক বসাই দিলাম 0.45, এটাই হচ্ছে অ্যান্সার। ব্যাপারটাকে বুঝতে পারলাম? তাহলে আমরা 17 নাম্বার শুরু করব। আসো আমরা 17 নম্বরটা শুরু করি। 17 নম্বর কি বলছে? 17 নম্বর বলছে একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট। আচ্ছা, তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, এতে এখন 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, এখানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তারপর কি বলছে এর বিভব পার্থক্য 1.8 ভোল্ট। আচ্ছা, বিভব পার্থক্য 1.8 ভোল্ট। ওকে, ঠিক আছে। তারপর কি বলছে কোষের অভ্যন্তরীণ রোধ কত? কোষের অভ্যন্তরীণ রোধ কত, আর এর মানটা কত, তাই না? কোষের অভ্যন্তরীণ রোধের মানটা কত, আর এর মানটা কত, এটা চিনতে সহজ ম্যাথ, কঠিন ম্যাথ না। তাহলে আর ইকুয়ালস টু হোয়াট? দেখো এখানে তোমরা যে সূত্রটা মনে রাখতে পারো সেটা হচ্ছে, মনে আছে তোমাদের? হ্যাঁ, সেটা কোন সূত্র? আমি মনে রাখছি এই সূত্র, হ্যাঁ, বা আমি এটা জানি, ইকুয়ালস টু ভি মাইনাস আই আর। ওকে, এই সূত্রটা কি আমি জানি। ওকে, সরি, ভি মাইনাস আই আর না, ভি প্লাস আই আর। ওকে, ইকুয়ালস টু ভি প্লাস আই আর। বাট সচরাচর তোমরা কিন্তু এটা জানো না। তোমরা জানো কোন সূত্র জানো? তোমরা জানো হচ্ছে এই সূত্রটা। হ্যাঁ, কোনটা? যে আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। দেখো এখান থেকে কিন্তু এটা আসে, ইকুয়ালস টু আই আর প্লাস আই আর, এই আই আর মানে কিন্তু ভি, অর্থাৎ ইকুয়ালস টু ভি প্লাস আই আর। দেখছো এই সূত্রটা? তাহলে যে এটা ডিরেক্ট মনে রাখতে পারো তাহলে কি প্রায় 5 সেকেন্ড সময় তোমার বেঁচে যাবে। ওকে, তারপর আসো এখানে আমি দেখি কি বলছে, ই এর মানটা কত? ই এর মান হচ্ছে তোমার 2 ভোল্ট। আচ্ছা, 2 মাইনাস ভিটাকে মাইনাস করে ফেলতেছি, মাইনাস করলে কত হবে? 2 মাইনাস 1.8 আই
আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে 5, তাহলে ডিভাইডেড বাই 5, ওকে, তাহলে ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু আর, ওকে ভাইয়া। 2 মাইনাস 1.8 কত হয়, 2 মাইনাস 1.8 হচ্ছে 0.2, 0.2 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু আর। তুমি জানো এখানে কি করবা, এখানে জানো তুমি কি করতে পারো, এখানে দেখো তোমাকে আমি একটা টেকনিক শিখিয়ে দিই। হ্যাঁ দেখো 0.2 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 0.2 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, এটা বোঝার একটা সহজ জিনিস আছে। দেখো আমি 0.2, আমি 5কে লিখবো 10/2, ঠিক আছে, 5কে 10/2 লিখবো ইকুয়ালস টু কি আর, ওকে। এখন উল্টে দাও তো, তাহলে উল্টালে কত হয়, 0.4 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু আর, দেখছো 0.04, কত সহজে বের করে ফেললাম, আর সমান সমান 0.04, ওকে। তাহলে কি করবা, যেখানে 5 দেখবা এই 5কে 10/2 আকারে তুমি লিখতেই পারো, ওকে। তাহলে এখানে কত হবে 0.04, অ্যান্সার আমাদের হবে 0.04। তারপর কি 18 কি বলছে, কোনো দোলক ঘড়িকে কোনো খনির ভিতর নিয়ে গেলে কি ঘটবে। আচ্ছা দোলক ঘড়িকে তুমি যদি খনির ভিতর নিয়ে যাও তাহলে কি ঘটবে, সময় হারাবে, সময় লাভ করবে, সময় হারাবে, সময় লাভ করবে, সময় একই থাকবে, ঘড়িটি বন্ধ হবে। এখানে 100% শিওর যে সময় হারাবে। কেন, এটা আমি কীভাবে বুঝলাম, এগুলোর জন্য কিন্তু কোনো ম্যাথ করাও লাগে না, ওকে। তাও দেখো আমরা এটা বুঝলাম কিভাবে, টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার L/G, অর্থাৎ টি কিন্তু তোমার ওই যে অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না। তাইলে খনির ভিতর তুমি যদি নাও, এই যে খনির ভিতর আমরা কি জানি, তোমার সারফেসে জি এর মান ম্যাক্সিমাম, তুমি যদি তোমার সারফেস থেকে ভূমি থেকে যদি উপরে উঠো তাও জি এর মান কমবে, ভূমি থেকে নিচে নামলেও জি এর মান কমবে, ওকে। তাহলে জি এর মান যদি আমাদের কমে, জি এর মান আমাদের যদি কমে, অবভিয়াসলি কি টি এর মান বাড়বে, আর টি এর মান বৃদ্ধি মানে কি বলো তো, দেখো দেখো টি বৃদ্ধি, টি বৃদ্ধি মানে হচ্ছে তোমার, টি বৃদ্ধি মানে হচ্ছে সময় স্লো, সময় স্লো, সময় স্লো মানে হচ্ছে সময় হারাবে, এগুলো সব মনে রাখবা, সময় হারাবে, বুঝতে পারছো। আর এর উল্টা কি, টি কম সময় ফাস্ট, সময় অর্জন করবে, তাহলে অ্যান্সার হচ্ছে সময় হারাবে, তাহলে এখানে সময় হারাবে, ওকে। তারপর বলছে কি, কোন বিজ্ঞানের পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়, ইথারের অস্তিত্ব। তোমরা কেউ যদি যে মাইকেলসন মৌলির পরীক্ষাটা যদি করো তাহলে, বা পড়ো অধ্যায় 8, তাহলে এটা জানার কথা যে এটার অ্যান্সার হবে হচ্ছে মাইকেলসন মৌলে, কারণ উনি প্রথম তোমার কি এটা প্রমাণ করছে, ওনারা যে তোমার ইথারের অস্তিত্ব ভুল, ওকে। আচ্ছা তারপর কি বলছে, তারপর তোমাকে বলছে যে স্থির চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বাতাসের আয়তন লিটার করতে, অর্থাৎ আয়তনটাকে অর্ধেক করতে, হ্যাঁ উত্তপ্ত আয়তন অর্ধেক হলে উত্তপ্ত করে যে তাপমাত্রা নিতে হবে। আচ্ছা স্থির চাপে এত তাপমাত্রার আয়তন, এত তাপমাত্রায় 2 লিটার আয়তনকে 1 লিটার করতে যে তাপমাত্রা লাগবে, এক কথায় যে তাপমাত্রা লাগবে আমরা সেটা বের করবো, যে কোন তাপমাত্রা লাগবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা কোনটা দিয়ে করবা, এটা তোমরা কি দিয়ে করবা, খুবই সহজ ম্যাথ, এগুলো সমানুপাতিক সম্পর্ক দিয়ে অনেক সুন্দরভাবে করা যায়, একবার ইজি ম্যাথ এগুলো, ওকে। তাহলে খেয়াল করো, আমরা জানি হচ্ছে টি সমানুপাতিক ভি, বয়েলের সূত্র, তাই না। তাহলে এখানে এই টি কিন্তু ক্যালভিন তাপমাত্রা, এটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু সেলসিয়াস তাপমাত্রা না, ক্যালভিন তাপমাত্রায়, ওকে। তাহলে টি সমানুপাতিক ভি, দেখো তুমি ভি কি করছো, 2L থেকে এল করছো, ভি কে অর্ধেক করছো, ভি কে যদি অর্ধেক করো টি কে অর্ধেক হবে না। তো এখানে টি ছিল কত, একটু খেয়াল করি তো আমরা, 27 ডিগ্রি সেলসিয়াস 300 ক্যালভিন, এটা কি ইনিশিয়াল টি ছিল, ভি যখন অর্ধেক হয়েছে এই টেম্পারেচার কি হবে, T1 হচ্ছে 300, তাহলে T2 অবশ্যই কত হবে, 300 এর অর্ধেক হবে, অর্থাৎ 150 ক্যালভিন হবে, অর্থাৎ 150 ক্যালভিন হবে। তাহলে 150 ক্যালভিনকে তুমি যদি সেলসিয়াসে নাও, দেখো 150 থেকে 273 বাদ দাও, দেখো এখানে একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে মাইনাস এত, কারণ 150 থেকে 273 বাদ দিলে মাইনাস আসে, ওকে। তাহলে সেলসিয়াস হবে -1, 2, 3 ডিগ্রি সেলসিয়াস, ওকে। তারপর বলছে কি, একটি তারের রোধ 12 ওহম, একটি তারের রোধ 12 ওহম, একটি তারের রোধ 12 ওহম, ওকে। এটাকে সমান 2 ভাগে কেটে, এটাকে সমান কয় ভাগে কাটবা, সমান 2 ভাগে কেটে, দেখো এটাকে সমান 2 ভাগে কেটে সমান্তরালে যুক্ত করছো, 2 ভাগে কেটে কিভাবে যুক্ত করছো, সমান্তরালে যুক্ত করছো, তাহলে রোধ কত হবে, দেখো কমন সেন্স দিয়েও করা যায়। আমি তোমাদের একটা কথা বারবার বলি, কমন সেন্স দিয়ে যদি খুব তাড়াতাড়ি ম্যাথ করতে পারো তাহলে কিন্তু শর্টকাট দরকার নাই, বাট কথা হচ্ছে তুমি শর্টকাটও করতে পারো, তোমার কমন সেন্স দিয়ে করতে পারো। আমি এটা কমন সেন্স দিয়ে করি, শর্টকাট দিয়ে করি না, বাট তোমাকে আমি শর্টকাটও শিখিয়ে দিচ্ছি। দেখো আমি আগে কমন সেন্স দিয়ে করি, দেখো সমান 2 ভাগে কাটছে, আমরা কি জানি আর সমানুপাতিক L/A, ওই যে আর ইকুয়ালস টু রো L/A, তাহলে আমি বলতে পারি কি আর কিন্তু এল এর সমানুপাতিক, তাহলে এল এর মান যদি কমে আর এর মান কিন্তু কমবে। তাহলে খেয়াল করো 12 ওহমের রোধ ছিল,
তুমি সমান দুই ভাগ কাটা ফেলছো, তার মানে কি এল এর মান অর্ধেক করে ফেলছো। তাহলে প্রথমত এল এর মান যদি অর্ধেক হয় তাহলে কিন্তু আর এর মান অর্ধেক হয়ে যাবে। তাহলে তোমার কাটার পর ভাগ করার পর এখানে তোমার ভাগ করার পর আমি তো এগুলো এমনি লিখতেছি, ঠিক আছে, আমি তো পরীক্ষার হলে এগুলো জীবনও লিখবো না। ভাগ করার পর এই 12 ওহম রোধটা কত হয়ে যাবে 6 ওহম। তারপর কি বলছে সমান্তরালে যুক্ত করছো, তাহলে এখন তারটা কি দুটো হয়ে গেছে না, তাহলে আগে বড় তারের রোধ ছিল 12 ওহম, এটা দুই ভাগ করছো, তাহলে এটা 6 ওহম এটা 6 ওহম, তাহলে তুমি 6 ওহম আর 6 ওহম যখন সমান্তরাল করবা অ্যান্সার হবে 3 ওহম। খেয়ে বুঝলাম এটা খুবই সহজ। দেখো যখন তোমার এমন থাকবে যে 10 10 দুটো সমান্তরাল যদি সমান হয় তাহলে এটা কত হবে, তোমার তুল্য সমান্তরাল হবে অর্ধেক, 10 10 হচ্ছে 5, 12 12 করলে কত হবে 6 হবে, 14 14 করলে কত হবে 7 হবে। আশা করি এগুলো তোমরা বুঝতে পারো, তাই না? আচ্ছা, এটা নিজের একটা শর্টকাট। ওকে, তাহলে তোমার অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে তোমার 3, 6 6 করলে অ্যান্সারটা কত হবে 3। আর তোমরা যদি কোনো একটা শর্টকাট যদি মনে রাখতে চাও তাহলে এই শর্টকাটটা মনে রাখতে পারো, সেটা কি, সেটা হচ্ছে আর নিউ ইকুয়ালস টু আর অল্ট ডিভাইডেড বাই এন স্কোয়ার। যদি আমি এটা এরকম শর্টকাট মুখস্থ রাখতে মানা করি, কারণ ভাই কত শর্টকাট শিখবা, হ্যাঁ একটা মানুষ কত কিছু মাথায় লোড নেবে, যেগুলো কনসেপ্ট দিয়ে করতে পারবা সেগুলো শেখা দরকার নেই। তাহলে এখানে তোমার আর কি নিউ, আর এটা কি আর ওল্ড। এন মানে কি, এন মানে হচ্ছে, দেখো এটা কিসের জন্য সূত্র এটাও একটু মনে রাখতে হবে, শুধু সূত্র শর্টকাট পড়লেই হবে না, শর্টকাট কিসের জন্য অ্যাপ্লাই হয় সেটাও মনে রাখতে হবে, ঠিক আছে? এটা তুমি কখন এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা, যখন তুমি একটা তার আছে, এই তারকে সমান এন টুকরা করছো, এন টুকরা করেছি, তারপর এন টুকরার সমান্তরালে তুল্য রোধ। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে সেই সূত্র আর নিউ ইকুয়ালস টু আর ওল্ড ডিভাইডেড বাই এন স্কোয়ার। ব্যাপারটা কি বুঝতে পারলাম? দেখো এটা দিয়ে আমি যদি একটু যদি করে ফেলি তাহলে কেমন হবে জিনিসটা, দেখো আর নিউ ইকুয়ালস টু আগেরটা কত ছিল, আর ওল্ড কত ছিল 12 ওহম, তাহলে 12 সমান কয় টুকরা করে সমান্তরালে করছো, সমান কিন্তু দুই ভাগে কাটছো, তাহলে এন টুকরার সংখ্যা হচ্ছে 2, 2 স্কয়ার হচ্ছে 4, অ্যান্সার দেখছো 3 ওহম। তাহলে দেখো এটা তোমার করতে যতটুকু সময় লাগবে আমি এটা করতে কি আমার এই একই সময় লাগবে। ওকে, কনসেপ্ট করতে আমার একই সময় লাগবে। তাহলে আসো আমরা আমাদের শেষ ম্যাথটা করি। শেষ ম্যাথটা কি বলছে, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ g/4 হলে কোনো বস্তু, অভিকর্ষজ ত্বরণ g/4 হলে কোনো বস্তু সেখানে তার ওজন হারাবে, কোনো বস্তু সেখানে তার ওজন হারাবে g/4 হলে। হ্যাঁ এখানে সম্ভবত g/3 ছিল, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, g/4 হলে আমি একটু করে দেখি কি হয়। g/4 হলে, তাহলে g/4 হলে কি পরিমাণ ওজন হারাবে এটা আমি একটু দেখবো। ওকে, তাহলে খেয়াল করো, আমার বলছে পৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ g/h, অর্থাৎ আমাদের এখানে g/h মানে gh সমান সমান কত, g অফ সারফেস ডিভাইড বাই 3, নট 3, এটা হচ্ছে 4। ওকে, তাহলে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ g/4। ওকে, তাইলে আমি কি জানি, আমি এটার সাথে যদি ভর যদি যুক্ত করি mgh ইকুয়ালস টু mgs ডিভাইডেড বাই 4, অর্থাৎ তোমার বলতে পারো w অফ h ইকুয়ালস টু w/4, অর্থাৎ ওজন হবে কত 4 ভাগের 1 ভাগ, তাহলে ওজন হারাবে কত 3 ভাগের 1, তোমার 4 ভাগের 3 ভাগ। ওকে, এই দেখো ডাব্লুকে তুমি যদি, এই যে দেখো পৃথিবীর বস্তুকে তুমি যদি 4 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার কি হবে, এটা তার ওজন হবে কত হয়, উচ্চতায় ওজন হবে, তাহলে উচ্চতায় ওজন 4 ভাগের 1 ভাগ 25%, তাহলে তোমার 4 ভাগের 3 ভাগ তোমার কি হবে, হ্যাঁ 4 ভাগের 3 ভাগ তোমার কি ওজন হারায় গেছে, 75% ওজন কি হারায় ফেলছে, তাহলে অ্যান্সার হবে তোমার কত পার্সেন্ট, অ্যান্সার হবে এখানে 75%, অ্যান্সার হবে তোমার 75%। দেখো এই সেম ম্যাথটাই তোমাকে এখানে যদি g/3 দিয়ে দিত, এখানে যদি সেম ম্যাথটা যদি g/3 দিয়ে দিত তাহলে তোমার কি হইতো, gh ইকুয়ালস টু gs ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে বলতেই পারতেছো wh ইকুয়ালস টু ws ডিভাইডেড বাই 3, তাহলে তোমার কত হবে এখানে ws/3, তাহলে ws/3 মানে হচ্ছে তোমার ওজনটাকে 3 ভাগ করবা, অর্থাৎ 33.33% ওজন হয়েছে, হারাইছে কত 100 মাইনাস 33%, অর্থাৎ 67%। যদি g/3 যদি থাকতো তাহলে অ্যান্সার হতো 67%। তাহলে আশা করি আমি তোমাকে খুব তাড়াতাড়ি কথা বলছি, বাট খুব তাড়াতাড়ি আমি তোমাকে কি করছি সেট 6টা শেষ করে দিতে পারছি। ওকে,
তোমরা এই সেট 6টা দেখো, তোমরা বলতে পারো ভাইয়া খুব ইজিলি তো ম্যাথগুলো করলেন, তাহলে ম্যাথগুলোর আপনার যে বললেন অনেক কঠিন আসছে, কনসেপচুয়াল আসছে। দেখো আমি যদি গত 2 সেটের কথা যদি বলি, গত 2 সেট থেকে এই সেটটার তুলনামূলক কঠিন আসছে। আমি কিন্তু বলি না যে প্রচুর পরিমাণ কঠিন আসছে, না, বাট এই সেটটা স্ট্যান্ডার্ড ছিল। ওকে, গত 2 সেট থেকে এই সেটটা আমার কাছে স্ট্যান্ডার্ড লাগছে। এখানে 1-2টা এমন ম্যাথ ছিল যেই ম্যাথগুলো জানার জন্য বা করার জন্য তোমার কিছু রুট থেকে তোমার কি রুট জানা লাগতো, বুঝতে পারছো? একটু বেশি রুট জানা লাগতো, বা তোমার ওই যে বইটা ভালো মতো পড়া লাগতো। তাহলে আশা করি তোমরা এটা বুঝছো। এটা যদি বুঝতে পারো, এটা প্র্যাকটিস করো, আগের সেটগুলো প্র্যাকটিস করো। ওকে, আল্লাহ হাফিজ ভাইয়া।